এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি সাবেক মন্ত্রী সাবেক আহ্বায়ক এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বারবার কারা নির্যাতিত নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সুদূর প্রসারী চিন্তা করে দেশকে আজকে গণতন্ত্রের ধারায় নিয়ে এসেছেন, সেই আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা বক্তব্য দেবেন। আমি শুধু দুইটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার এই দেশের পাশে দাঁড়িয়েছে। প্রথম এ দেশ যখন নেতৃত্ব হারা ছিল, জনগণ যখন দিশেহারা ছিল, স্বাধীনতা সংগ্রাম কিভাবে হবে, তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনাদের মনে আছে, জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হয়েছে, সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। এর পরবর্তীতে আপনারা জানেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছিলেন যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তার পরবর্তীতে আপনারা দেখেছেন, দীর্ঘ 16 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার সেই সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সালা হয়েছে এবং দেশ নতুনভাবে আবার জনগণ কথা বলার অধিকার পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটি আধুনিক বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমানের সময় চাল এই বাংলাদেশ থেকে রপ্তানি হতো, আমদানি হতো না। আর সেই বক্তব্যকে বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। সেই জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ, খালেদা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আবার এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীরোত্তম, আধুনিক বাংলাদেশের রূপকার, ইতিহাসের রাখাল রাজা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, জননন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের প্রধান অতিথি, আমাদের সমৃদ্ধ বাংলাদেশকে যিনি নেতৃত্ব দেবেন, আমাদের সেই প্রিয় নেতা, ওই মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, ওই বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে 9 বছর যে নেত্রী সারা বাংলাদেশে গণতন্ত্রের গান গেয়ে মানুষকে উজ্জীবিত করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, তার সেই দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আগামীর সমৃদ্ধ বাংলাদেশের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে মঞ্চে উপবিষ্ট, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আছেন, টুকু আমাকে বলল যে ভাই একটু সংক্ষিপ্ত করবার জন্যে। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, শুধু বলতে চাই আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনেকগুলো জিনিস দিয়ে গেছেন, আমি শুধু কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। তিনি একটা জিনিস দিয়েছেন যে যারা দেশের রাজনীতি করবেন এবং যারা দেশকে নেতৃত্ব দেবেন তাদেরকে নির্মোহ হতে হবে। তিনি যখন শাহাদাত বরণ করেন তখন হাটখোলা রোড জনতা ব্যাংকে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যাতে অবশিষ্ট ছিল 246 টাকা মাত্র। অর্থাৎ আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নির্মোহ, আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে নির্মোহভাবে দেশে রাজনীতি করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে সকল সেক্টরে উন্নয়ন করে গেছেন। তিনি এটা পথ দেখিয়ে গেছেন, রাজনীতি শুধু বক্তৃতা নয়, রাজনীতি দেশকে এগিয়ে নেবার জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে উন্নয়ন এবং সংস্কৃতির উন্নয়ন করা। আর একটা কথা, জিয়াউর রহমান একটা জিনিস শিখিয়েছেন, এর আগে যারা রাজনীতি করতেন সেই সময় দেশে যে উচ্ছৃঙ্খলতা ছিল, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দেশটা ছিল সুশৃঙ্খল। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ছিল সুশৃঙ্খল। আমাদেরকে তা শিখিয়ে গেছেন। আমরা যেন শুধু আজকের সভায় নয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন সুশৃঙ্খল থাকি শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে। আর শহীদ জিয়া পতিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন এই দেশের মানুষের জন্যে, এই দেশের জনগণের জন্যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছিলেন। আজকে সেই বাংলাদেশ গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় আমরা এখন রত আছি। আমরা সেই গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই, তারই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর তাই সেই গণতন্ত্রকে এবং সমৃদ্ধ বাংলাদেশটাকে এগিয়ে নিতে দরকার একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের কথা যখন আমাদের নেতৃবৃন্দ বলেন, তখন সরকারের ভেতরে কিছু সরকার, সরকারের বাইরেও কিছু সরকার সেই নির্বাচন নিয়ে নানা ধরনের তালবাহানার কথা বলেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্লিজ সুস্পষ্টভাবে বলতে চাই যে আগামীতে গণতন্ত্রকে এগিয়ে নেবার একমাত্র পথ নির্বাচন এবং তার বিকল্প হলো নির্বাচন। তাই এই সরকারকে বলবো,
ও অনতি বিলম্বে আগামী জুলাই অগাস্টের কথা নেতৃবৃন্দ বলেছেন, তাতেও 7 মাস বাকি থাকে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যাত্রা শুরু করতে চাই। এ কথা বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনেত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুন। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান আসবে ফিরে বীরের দেশে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিক্রমকে তার বক্তব্য জানাচ্ছি। জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মহতী সভার সংগ্রামী সভাপতি জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি হিসাবে শীঘ্রই আবির্ভূত হবেন, উপস্থিত থাকবেন আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় একটা আমরা আমাদের একত্রিত হয়েছি এই মিলনায়তনে। এখানে 5 মাস আগে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা যখন আহাজারি করছিলাম, আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী বলেছিলাম যে যদি শেখ হাসিনার শাসন আমাদের উপস্থিত হয়েছেন আজকে এক মিনিট হাফিজ সাহেব বোধহয় বক্তব্য রাখছিলেন, আমি হাফিজ সাহেব কন্টিনিউ করবেন। সবাই বসে আপনারা। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতির বাইরে স্লোগান দিও না রে ভাই, একটু শোনার চেষ্টা করো প্লিজ প্লিজ। এই স্লোগান বন্ধ করো, বন্ধ করো স্লোগান। এই স্লোগানে কি না অস্ত্র হাতে করেছিলেন দীর্ঘ সংগ্রাম, এইসব স্লোগান এখন চলবে না বাংলাদেশে। এখন সরি তাকে কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1971 মুক্তিযুদ্ধে আমি একজন সেনা কর্মকর্তা ছিলাম। রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম এই ব্রিগেডের ছাত্র তরুণ ছিল। আমি তাদেরকে মাত্র 6 সপ্তাহ মুক্তিযুদ্ধ হয়েছেন জায়গাতে বিক্রমী যুদ্ধ করেছে, দেশকে শক্তিশালী করেছেন। কিন্তু এই সম্পর্কে জনগণকে চেষ্টা করা হচ্ছে স্বাধীনতার অপব্যবহার করে।
জনসমক্ষে যেতে পারেনি। 71 সালে 18টা একক প্রচেষ্টায় দখল করেছেন। দখল করেছে। এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি তারা জানে না, আমরা সে কথা বলতে পারি নাই। এই সম্পর্কে ইতিহাসে তার স্বীকৃতি প্রচার গ্রহণ করতে পারিনি। রাতে আমাদের উপর আক্রমণ চালায়। যুদ্ধের কয়েক প্রথম 2 ঘন্টার মধ্যে তাদের তাদের 30 জনকে জীবিত অবস্থায় করি। যুদ্ধের 1 ঘন্টা ধরে আমি বাঁদিকে একটি অবস্থান করছিলাম। আমার তাকিয়ে দেখি আমাদের দিকে এসেছেন। তাকে জিজ্ঞাসা করলাম, স্যার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন? সৈনিকেরা থাকতে পারি না, এসেছি। আপনারা জানেন যে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয়। শত্রু আক্রমণ করে, তার কাছেও বেতার সেট আছে, তাদেরও গোলন্দাজ বাহিনী আছে, আমাদের সাথেও বেতার সেট ছিল, বেতার যন্ত্র ছিল। 2-3 মাইল পিছনে আমাদেরও গোলন্দাজ বাহিনী ছিল। আমাদের এই যুদ্ধে আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরে বাড়ি, মাধ্যমে গোলন্দাজ কামানের অধিনায়ককে গান ফায়ার, শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে কামানে গোলা ফেলো, 1 রাউন্ড গান ফায়ার। সাথে সাথে 4টি গোলা শত্রুর উপরে এবং পাঞ্জাবি সৈনিককে অনেক হলো। এটি দেখে আনন্দে চিৎকার করে আবার ফায়ার করতে বলছে। আমার এবং আমি মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম, আমার ট্রেঞ্চের 100 গজ ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ। তিনি যখন বলেছিলেন আবার গোলা বর্ষণ করার জন্য, এই সময় পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করছে, তাদের কামানের একটা মাত্র গোলা এসেছে। এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চের 10 গজের মধ্যে পড়ে এবং তিনি তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন। বেতার সেটে একের কথা সেম নেটওয়ার্কে থাকলে শোনা যায়। আমিও শুনছি, মাহবুব আমার খুব প্রিয় বন্ধু ছিল। বেতার যন্ত্র বন্ধ। আর্টিলারি অফিসার বারবার জিজ্ঞেস করছে রিপোর্ট রিপোর্ট, অর্থাৎ এই যে গোলা ফেললাম তার ফলাফল কি? কিন্তু মাহবুব থেকে কোনো সাড়া শব্দ নেই। তিনি সব চলে গিয়েছেন। এই কাহিনী বলার এই কারণ যে পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করেছে, সেটা যদি 100 গজ পশ্চিম দিকে পড়তো তাহলে সেটি মেজর জিয়াউর রহমানের উপরে পড়ত। তার ছিল না। পরবর্তীকালে তারা কোনো শত্রুর সঙ্গে দেখা পাননি। না থেকে সৈনিকদের সাথে তিনি এসে বিপন্ন করে যুদ্ধ করেছেন। এখন যুদ্ধ করার নেই। তারা যে এয়ার কন্ডিশনের মধ্যে কিংবা সুসজ্জিত একটি মঞ্চে যে নানান ধরনের কাহিনী বলেন, সেগুলোই বোধহয় দেশপ্রেম। প্রকৃত
দেশের স্বাধীনতার জন্য এবং বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা জীবন বিপন্ন করে একটা দেশকে স্বাধীন করেছেন। বাইরে একটু দাঁড়াও হোল্ড টাং প্লিজ প্লিজ। রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না, তারা এটা নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস, সকলের কাছে প্রিয়। এই যে গ্রাম ছাত্ররা স্বাধীনতার জন্য করেছেন, একটি মুক্ত তাহলে কি রাজনীতিক তারা আপনারা দেখতে পারেন। তাদের কোনো স্বীকৃতি নেই এবং সরকারের প্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান, তাকে সুপারসিড করা হলো একজন সেনা কর্মকর্তার অধীনে তাকে সেনাবাহিনীর উপপ্রধান রূপে নিয়োগ দেওয়া হলো। যেদিন চাকরি ইঞ্জিনিয়ার আন্ডারে চাকরি করা অত্যন্ত কঠিন, যে কোনো প্রফেশনে। বেঙ্গলের একজন সেনা কর্মকর্তা ছিলেন, পরবর্তীকালে রাজনীতিতে এসে বিএনপির সরকার 72 সালে আর্মি থেকে রিজাইন করেন এবং 74 সেনাবাহিনীর প্রধান তার একান্ত সচিব ছিলাম। কর্নেল আকবর আছে আর স্যার এখান থেকে রিজাইন দিয়েছেন, আসলে আমরা রাজনীতি করি। উনি ইউপিতে জয়েন করেছেন, সেখানকার ভাইস প্রেসিডেন্ট। তো এই পরামর্শ দিচ্ছেন দেখি আরো দেখি সরকার তার আর কোনো পদোন্নতি হবে না, স্বাধীনতার ঘোষক হিসেবে তার কোনো পুরস্কার তার বছর পরে দেখা গেল যে তার এবং রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। কোন চেষ্টা করেন নাই, করেছিলেন। আমাদের ধর্মগ্রন্থে আছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং আল্লাহ তাআলাই তার পথে সকল বাধা সরিয়ে দিয়েছেন। এখন আমরা দেখছিলাম এই শেখ হাসিনার শাসন না জানি কত বছর থাকে। এই মঞ্চে বলেছিলাম ক্ষুদ্র রাজনৈতিক কর্মী যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এই যে যুগ যুগ ধরে মানুষ চেষ্টার হয়ে সভ্যতার যে পরিক্রমণ, এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে যদি দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়। তার এক মাসের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে, এখন তাদের অতিক্রম হয়েছে। এখন কি আমরা একটি নির্বাচিত সরকার দেখতে চাই, আমাদের আদর্শকে অনুসরণ করা, তার মতো আমাদের
কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে, নেতাকে সেজন্য সজাগ থাকতে হবে। চাই পেলে তাকে সাথে পরিষ্কার করে দেবেন। আমরা একজন আমাদের এবং জাতি এবং দলের ভাগ্যকে দিতে চাই না। আদর্শ, সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকা না, এই তার কোনো জীবন নেই। সকল ধরনের ঊর্ধ্বে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যে আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম বোকাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল। 40 বছর রাজনীতি করে আমার সঙ্গীকে নেই বলে এগুলো সব আগে করত, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। আমরা যেহেতু হাসিনার পতন করেছি, এই দেশকে সমৃদ্ধি এবং আমাদের নেতার আদর্শের উপর উজ্জ্বল আস্থা। সীমান্তে গেছে, ওখান থেকে সীমান্ত রক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয় নাই, একটি দীর্ঘস্থায়ী প্রস্তুতি আপনারা। বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধ করব, কম্পালসারি। কারণ এই দেশ থেকে পাশের দেশে আসতে দেশে শৃঙ্খলা করবে, অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে, তাকে আমরা রুখে দাঁড়াবার জন্য প্রয়োজন। যে সময়ে তিনি রাজপথে পাদপ প্রতীকের আলো এসেছিলেন জনগণের জালমাল রক্ষা করার জন্য। আজকে তার দল বিএনপি এখন আছে, আমরা বহন করে চলেছি। আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইনশাআল্লাহ। আর একটি সরকার ক্ষমতায় আসছে, আমরা আশা করি তারা থাকবেন, কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছেন। 21 বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে, 21 বছর বয়সে কিভাবে প্রধানমন্ত্রী হবে? এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সসীমা কমিয়ে দেওয়া হয়েছে, একই একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। কোনো অবস্থা নেই, জনগণ যদি এদেরকে বেছে নেয় 12 বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব, বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই দ্য পিপল। কোনো ধরনের সরকার যাতে না করে, আমরা তাদের কাছে আশা জানাবো। ডক্টর আমাদের গর্ব, সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে, আমরা তাকে সম্মান করি, তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আপনারা থাকবেন এবং অতীতের সকল সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি, এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনাদের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, যারা আমাদেরকে অনেক মানুষের অনেক মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন। আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে পাচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই প্রোক্লামেশন, এই মিশন, ওই মিশন, এগুলো জনগণের কাজে লাগবে না। যদি এই তাদের চুরি করা অর্থ কিছু ফেরত আনতে পারেন, বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে জাতীয় দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপি বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি রূপে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা, দেশ বরেণ্য নেতা, আজকে সমগ্র দেশবাসী যার দিকে তাকিয়ে আছেন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ,
উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ ও সংগ্রামী, সামনে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জিয়াউর রহমানের জন্মদিন, আমাদের জন্য অনেক একটা আনন্দঘন দিন। আজকে আপনাদের এই উৎসবমুখর পরিবেশ দেখে আমার একটি কবিতার একটা লাইন মনে পড়ছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। এই সৃষ্টি সুখ কে দিয়েছেন? এই সৃষ্টি সুখ দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সৃষ্টি সুখে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, তিনি জাতীয় পরিচিতি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিচিতি, সেই জাতির অস্তিত্বের ঠিকানা দিয়েছেন। তিনি দিয়েছেন উৎপাদনের রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি, যেই রাজনীতি আজকে আপনারা করছেন, আমরা করছি ভাই। তাই আজকের এই দিনটি শুধুমাত্র আমাদের আনন্দ ঘন নয়, আমাদেরকে এই দিনে যেমন আমরা আনন্দ করব, তেমনি আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে দর্শন, সেই দর্শনকে নিয়ে আগামী দিনে আমাদের সামনে, আগামী দিনে এই জাতিকে নিয়ে, এই রাষ্ট্রকে নিয়ে আমরা চলব। ভাই ও সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানি অনেক সংগ্রাম করেছেন, একটা ফ্যাসিস্ট সরকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জিয়াউর রহমান আপনাদেরকে অনেক দায়িত্ব দিয়ে গেছেন। সে দায়িত্বটি হলো আজকে যখন এই বাংলাদেশে মনে রাখতে হবে আমরা একটা কঠিন সময় পার হচ্ছি, যখন কিনা আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র আমাদের দেশকে আবারও নতুনভাবে চেষ্টা করছে এই দেশের সর্বনাশ করার জন্য। সেখানে আজকে বিএনপির যে নেতৃবৃন্দ, বিএনপির যে কর্মীবৃন্দ, সবাইকে আজকে সজাগ হয়ে একইভাবে লড়াই করতে হবে। তাই আপনাদেরকে আরও অনেক দিন এই দেশ রক্ষার জন্য কাজ করে যেতে হবে। ভাই ও বোনেরা, আমি গতকাল বরিশালে ছিলাম একটা উপজেলায়, 31 দফা বাস্তবায়ন এবং বর্তমান ষড়যন্ত্রের প্রতিবাদ। সেখানে একটি উপজেলায় এত লোক, একটা জেলার চাইতেও বেশি সব ছুটে এসেছে। তাদের সেই উৎসবমুখর পরিবেশে তারা ছুটে এসেছে কার কাছে? ছুটে এসেছে ধানের শীষের কাছে, কারণ ওই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছুটে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, কারণ ওই ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। ছুটে এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, যিনি কিনা এই ধানের শীষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের কাছে। তাই আজকে আমাদের মনে রাখতে হবে, অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সংস্কার বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা হচ্ছে, আরও অনেক কথা শুনছি। আপনারা কি জানেন, আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কার দিয়ে গেছিলেন, তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে যে সংস্কারে আজও দেশ চলছে, এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পাশাপাশি, জনগণের কল্যাণের পাশাপাশি, জনগণকে সাথে নিয়ে তিনি 20-30 ভিশন দিয়ে গেছেন। তার ভাবনাকে তিনি দেখেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে জনগণ নিপীড়িত হয়, নির্যাতিত হয়। তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দীর্ঘ সময় এত অত্যাচার নিপীড়নের মধ্যেও 31 দফা দিয়েছেন। তাই আজকে আমাদেরকে শুধু স্লোগান নয়, ওই যে জনগণ যারা ছুটে আসছে আমাদের কাছে, তাদের কাছে যেতে হবে। আমাদের ভাবনা তাদেরকে বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাহলে হবে জিয়াউর রহমানের জন্মদিনকে সত্যিকারে আনন্দমুখর করে তোলা, সত্যিভাবে আমরা। তাই আজকে আসুন, আমাদের আজকের দিনে শপথ হোক, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জীবনী যেমন আমরা সবাইকে জানাবো, তার আদর্শ দর্শন নিয়ে ইনশাল্লাহ আজকে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সভাপতি, আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় এত সংক্ষিপ্ত, আমরা বক্তৃতা দিতে চাই না। যদি আমরা সবাই বক্তব্য দেই, আমাদের প্রিয় নেতা সময় পাবেন না। আমি শুধু 2 মিনিট কথা বলে বিদায় নেব। সালাউদ্দিন সাহেব, আপনি বলুন, আমার বলার নেই, কিন্তু আজকে আমি আছি আপনাদের কাছে শুনতে। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই 1971 সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরেও বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একজন মেজর উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই 1975-এর জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ সূচনা সেই দিনই হয়ে গেছিলেন, সেই নেতৃত্বের মধ্য দিয়ে। একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই 1979 সালে 5ম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হয়েছিল, যেই গণতন্ত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। বাকশালের 4র্থ সংশোধনের মধ্য দিয়ে একনায়কতান্ত্রিক বাংলাদেশের উৎপত্তি হয়েছিল। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শাহাদত বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয়। সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈর শাসনের যে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস রচনা করলেন, সামরিক স্বৈরাচারের পতন হলো। বিএনপির রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমানের কেবলই ইতিহাস আর ইতিহাস গড়া। 1990-এর সেই সামরিক স্বৈর শাসন বিরোধী গণ অভ্যুত্থানের পরবর্তীতে 1991 সালে বাংলাদেশে ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয়, সংসদীয় সরকারের প্রবর্তন হয়। এটাও আরেক ইতিহাস, যা আজ পর্যন্ত কোনো রকমে টিম টিম করে জ্বলছে। 1996-তে তখন আমিও একজন সংসদ সদস্য হয়েছিলাম। কেয়ারটেকার সরকারের যে বিধান, প্রথমে আমরা মানতে চাইনি, গণদাবির মুখে আমরা মেনেছি। সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের প্রবর্তন হয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরও 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা
2011 সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করলেন। প্রশ্ন হলো 2001 সালের সেই সরকারে সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোনো রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি। তিনি এই দেশেরই নেত্রী, দেশ তার কাছে উপরে, জনগণ তার কাছে সর্বাগ্রে। শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে উদগ্র বাসনা তাকে পেয়ে বসছিল, যার কারণে বাংলাদেশে অপশাসন, স্বৈরশাসন এবং ফেসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগতভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন। আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি, আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। আজকে অনেক বাচ্চা লোক, সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ 10 বছর বিদেশে থাকার কারণে আর কি, যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মিন করছি। অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাবিলাস দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সেজন্য বলছি, আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফেসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় নাই। It's a result of continuous, it is a cumulative result of continuous democratic movement and fight. যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আত্মদান করতে হয়েছে, যার ফলে ফেসিবাদের পতন হয়েছে। ফেসিবাদের পতন হবে, হবে, কত রক্তক্ষয় হবে সেই হিসাবটা কেবল জানতাম না। এখন জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যে সৃষ্টি হওয়ার মতো কোনো পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশের সবচেয়ে বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন, কিন্তু কোন উচ্চাবিলাসী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাবিলাস পরিপূরণের জন্য আপনি হাতিয়ার না হন, সেটা আপনাকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা পার্টি না হয়। রাজনৈতিক দল যদি সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, এই দেশের মানুষ সেটা স্বাগতম জানাবে। কিন্তু কোন রকমের জনগণের সাথে, যেখানে একমাত্র আমরা বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস, সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সংবিধানের রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে, প্রকৃতপক্ষে সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে। সেই মালিকানাকে যদি স্বীকার করি, সার্বভৌমত্ব হচ্ছে জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি, এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হল সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জন্য সংসদ। হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে নির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার দি সান। অন্তর্বর্তী সরকারের একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা,
সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে। যদি সংস্কার লাগে, সংস্কার করতে হন, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি, যে সংস্কারগুলো সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন, প্রধানত অগ্রাধিকার সেখানেই দিতে হবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা কাজ এবং প্রাতিষ্ঠানিক এবং আইন সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে। আলোচনা করি আমরা কি সংস্কার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য, কি কি সংস্কার দরকার, সেই সংস্কারগুলো আমরা করি। কাগজি আইনি সংস্কারের জন্য সময় লাগার কথা নয়, শুধু মতৈক্য হতে হবে বৃহত্তর অংশীজনের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। সুতরাং সময়তে বেশি লাগার কথা নয়। আমি সময় নেব না, শুধু একটা আহ্বান জানাবো। আজকে প্রথমবারের মতো অনুরোধ করে দিতে চাই, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিনকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন। আমরা হিসাব নিকাশ করে দেখেছি, 3 থেকে 4 মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না। 12 জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে 1996 সালে। আমি সেই একটা নির্বাচন করে জয়ী হয়েছিলাম। তখন জ্যৈষ্ঠ মাস, গরম এবং বৃষ্টি দুটোই আছে। যদি জুলাই আগস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণঅভ্যুত্থান সংগঠিত হতে পারে, তাহলে কেন নির্বাচন নয়? ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতৃত্ব জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সভাপতি, বিএনপির সংগ্রামী সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি প্রিয় নেতা জনাব তারেক রহমান, স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ জিয়ার জন্মবার্ষিকীর এই দিনে প্রথমে আমাকে যেটা বলতে হয় যে এরকম একজন নেতা যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে, হাফিজ ভাই যেটা বললেন, দেশ স্বাধীনের বাংলাদেশের স্বাধীনতা এনেছেন এবং সম্মুখ যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একজন সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যিনি একজন স্টেটসম্যান, সংস্কারক, সেনাপতি, রাজনীতিবিদ। এই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি বাংলাদেশকে একটি জাতির সত্তা দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। আমি তো
এইসব গুণাবলীর এত কিছু সমাহার আমি কোনো নেতার মধ্যে দেখতে পাইনি। আমার মাথায় শুধু একজন নেতার, বিশ্ব নেতার কথা আমার মাথায় আসে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। তিনি একজন বড় সংস্কারক ছিলেন, স্টেটসম্যান ছিলেন, জাতি সত্তা দিয়েছেন এবং আমেরিকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ফাউন্ডেশন দিয়েছেন। আমি শুধু একজনকে আমার মাথায় আসে, হয়তো আর কেউ থাকতে পারে। এত গুণাবলী একটি মানুষের, একটি নেতার মধ্যে আমার অন্তত জানা নাই। এইরকম একজন নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি দলের ফাউন্ডেশন দেন নাই, শুধু বাংলাদেশের ফাউন্ডেশন দিয়ে গেছেন সত্যিকার অর্থে স্বাধীনতার পরে। এবং সেই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে বাংলাদেশ কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এত চড়াই উতরাইয়ের মধ্যেও ফাউন্ডেশন যেটা উনি দিয়েছেন সেটা এত শক্তিশালী ফাউন্ডেশন যে যার উপর বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি এবং সর্বস্তরের মানুষের রাজনীতিতে সমানভাবে অংশগ্রহণ, সর্বস্তরের মানুষের অর্থনীতিতে সমানভাবে অংশগ্রহণ করুন। পুরুষ, মহিলা, শিশু, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের জন্য একটি রাষ্ট্রের সমান অধিকার। আমরা যে সংস্কারের কথা বলি, আজকে সংস্কারের নায়ক হচ্ছে দেশের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এবং যেই সংস্কারের ভিত্তিতে বাংলাদেশ এত লুটপাটের পরেও, এত নিপীড়ন নির্যাতনের পরেও, এত হত্যার পরেও বাংলাদেশ আজকে টিকে আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং ফাউন্ডেশন যেই দেশের শক্তিশালী থাকবে, সেই দেশকে কেউ রুখে দাঁড়াতে পারে না। দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমি বক্তৃতা দিচ্ছি না, আমি শুধু আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। রাজনীতিতে সততার উপরে কিছু নাই। সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, সততার ফাউন্ডেশন বাংলাদেশে, রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে। আমরা যদি না যাই, বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে, তার এইটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু ফাউন্ডেশন দিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর ভিত্তি স্থাপন করেছেন। দেশনায়ক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছেন। আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন সেট করেছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে। সেটাকে মাথা থেকে আগামী চলতে হবে। সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে কেউ নাই। আরেকটা কথা বলে শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত 7 বছরে বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে,
কোন হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসায় মৃত্যু, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা, ব্যবসা বাণিজ্য হারা, চাকরি হারা, ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই, তাই না? এবং ত্যাগ স্বীকার করে আমরা হয়েছি, এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে, ভবিষ্যৎ জিয়া রহমান সাহেব দিয়েছেন, সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আজকের এই মহাসচিব জনাব ফখরুল ইসলাম, আমরা এখানে এসেছি আনন্দ উৎসব করার জন্য, কিন্তু আমরা আজকে পালন করছি জাতির এই ক্রান্তিকালে আরো দায়িত্ব পালন করতে পারবো আজকে তার পালিয়ে গিয়েছে। সরকারের প্রধানমন্ত্রী শাসন দাঁড়ায়, তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপড় যায়, স্বাভাবিক।
তাকে সর্বোচ্চ খেতাব দিয়েছিল। যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল তৎকালীন আওয়ামী লীগের একদলীয় বাকশালকে অপসারণ করার জন্য, বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালোবেসে কে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব তার উপরে চাপিয়ে দিয়েছিল। স্বেচ্ছায় আসেননি, সেই দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের উপস্থাপন করেছিলেন। কৃতিত্ব আমি তার জীবনের যে অর্জন সেগুলো বলতে পারবো না, সংক্ষিপ্ত। আমি শুধু ছোট্ট আপনাদের সামনে স্থাপন করবো। একটি স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭৫-এর পরে একদলীয় বাকশাল শাসন থেকে বাংলাদেশকে প্রায় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন। কি ছিল? ৭১ বাংলাদেশের অর্থনীতিকে আবদ্ধ করা হয়েছিল সেই বেড়া জাল থেকে বাংলাদেশকে মুক্ত করে উৎপাদনশীল একটি বাংলাদেশে রূপান্তর করেছিল। আপনারা গার্মেন্টস শিল্পের কথা জানেন, আমি নতুন করে সে কথা বলতে চাই না। পাশাপাশি আরেকটি বিষয় যে কথাটি বলা হয়নি, আমি সে কথা আমার বক্তব্য শেষ করব। আজকে বলছি ক্ষমতার ভারসাম্যের কথা বলছি। সেই ক্ষমতার ভারসাম্য বাংলাদেশে এনেছিলেন। বাংলাদেশে একটি ছিলেন বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত। পাশাপাশি একটি সংসদ ছিলেন এবং কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং এভাবে তিনি বাংলাদেশের ভারসাম্য এনেছিলেন। আজকে আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার আমরা সময় ক্ষেত্র করছি, আমরা বারবার বলছি সবকিছু পাল্টে ফেলতে হবে, তার প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে ৪৫ বছর আগে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সংস্কার শুরু করব না, সংস্কার থাকবে, কিন্তু আমরা একটি নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। বিগত বছরগুলিতে আমাদের যে দিক দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা শেষ পর্যায়ে উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, যেখানে ছাত্র জনতা এসে দেশলার কাঠে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে। রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তর রাজনৈতিক দল তারা বাংলাদেশের গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, একথাকে স্বীকার করতে পারবে না। ১ লক্ষ তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজকে এই কক্ষে যারা আছেন, আমাদের দেশের
রাজনীতি নাই যার বিরুদ্ধে নাই। কাজে আজকে আমরা এই সত্যকে প্রতিষ্ঠিত করব যে আমরা কোনো রাজনীতি নাই, আমরা বাংলাদেশের মানুষের আনার অধিকারের তাদের সেই অধিকার দেবার জন্য আমরা জীবন দান করে রাজনীতি করেছি। এবং আজকে কথা বলার সময়, আজকে উৎসব করার সময় আসুন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে আপোষ রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসরণ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসরণ করে আজকে শহীদ প্রেসিডেন্ট জন্মদিনে আমরা এই প্রতিটি দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র রাখতে পারব না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সভার অন্যতম আলোচক, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষকতা করেছেন এবং একজন দক্ষ রাজনীতিবিদ হিসাবে ইতিমধ্যে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, সাবেক মন্ত্রী জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর 89তম জন্মবার্ষিকীতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, মঞ্চ উপবিষ্ট সম্মানিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বকে আজকে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি, তার রূহের মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদেরকে আজকে আমরা স্মরণ করছি। আজকে আমাদের এই মহান দিবসে আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে, প্রথম, আমরা এখানে যারা উপস্থিত আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীরভাবে উপলব্ধি করে তার অবদানকে ধারণ করে তার চরিত্রকে আমাদের সামনে রেখে আমরা যাতে করে শহীদ জিয়াউর রহমানের আদর্শে শহীদ হতে পারি, শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা উৎসাহিত হতে পারি এবং শহীদ জিয়াউর রহমানকে আমাদের গৌরবের বস্তু হিসাবে আমরা গ্রহণ করতে পারি। আজকের যে বাংলাদেশের অবস্থা, এই অবস্থায় এদেশের জনগণ যে প্রত্যাশা রয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, সেই জনগণের প্রত্যাশাকে এদেশে প্রতিষ্ঠা করতে পারবে, তাদের ইচ্ছাকে এদেশে বাস্তবায়ন করতে পারবে। শহীদ জিয়াউর রহমানকে একজন ব্যক্তি যিনি, আপনারা শুনেছেন বারবারই বলতে হচ্ছে, তিনি স্বাধীনতার ঘোষক।
তার আগে 25শে মার্চ রাত্রে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে রিজাইন করেছিলেন। তারপরে স্বাধীনতা ঘোষণা, তারপরে সেক্টর কমান্ডার, তারপরে জেড ফোর্সের কমান্ডার, এবং সরাসরি তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। যুদ্ধের পরে তিনি বীরত্তম উপাধি লাভ করেছেন। একটি মানুষের জন্য এটুকুই কিন্তু যথেষ্ট তার জীবনের সফলতা। ক্ষমতা লিপ্ত ছিলেন না। স্বাধীনতার পরে এই যে তার যে অবদান, এই অবদানকে অনেকেই সহ্য করতে পারেনি। যদি অবদানকে প্রচার করা হয় বা তার অবদানকে স্বীকার করা হয়, তাহলে অনেকে যারা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতায় এসেছিল তারা নিজেদেরকে নিজেরা ছোট করে ফেলে। সেই জন্য কিন্তু অস্বীকার করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রকে মোকাবিলা করেন নাই। যারা করেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, তারা তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছিল। 4টি মাত্র সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বাতিল করে দিয়েছিল। অর্থ নিয়ে লুটপাট করার কারণে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। এবং এইভাবে বলতে গেলে অনেক কিছু বলা যাবে। তাই এদেশের মানুষ তার সেই সময়ের শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে কিন্তু সেই আওয়ামী লীগের সরকারকে উৎখাত করেছিল। তারপরে কিছু কাউন্টার কু হয়েছে। সেই প্রক্রিয়ায় 75-এর নভেম্বর 7ই নভেম্বরে সেখানে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল এবং এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রেপ্তার ছিলেন। গ্রেপ্তার অবস্থা থেকে তাকে মুক্ত করে এনে এদেশের দায়িত্ব দিয়েছিলেন। এটা কি যে এদেশের মানুষ, সাধারণ মানুষ, সৈনিকরা, সেনাবাহিনীর তখনকার কর্মকর্তারা শহীদ জিয়াউর রহমানকে কি পরিমাণ বিশ্বাস করতেন, কি পরিমাণ শ্রদ্ধা করতেন। যখন বাংলাদেশ কোনো কিছুর অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল, তখন শহীদ জিয়াউর রহমানকে কারাগার গ্রেপ্তারকৃত, ওনার বাড়ি থেকে গ্রেপ্তারকৃত অবস্থা থেকে এনে দায়িত্ব দিয়েছিলেন। তিনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন। এদেশের মানুষ সরাসরি ভোটে প্রথম যাকে প্রেসিডেন্ট করেছে সে হইল শহীদ জিয়াউর রহমান। এবং শহীদ জিয়াউর রহমান এক কথায়, কারণ সময় কম, বলতে গেলে প্রেসিডেন্ট হিসেবে মাত্র 4 বছরের মতো সময়ের মধ্যে এই বাংলাদেশে যে আমূল পরিবর্তন করে গেছেন, এটা যদি বিস্তারিত বলতে হয় অনেক সময় লাগবে। কিন্তু তিনি যে সফল ছিলেন তার একটা প্রমাণ আমাদের কাছে আছে। এই দেশকে অগ্রসর হয়ে নিয়ে যাচ্ছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, বহুদলীয় গণতন্ত্র। এর কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং দেশে বিদেশে ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে এবং মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করে এই বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে তাকে লুকিয়ে রাখা হয়েছিল চট্টগ্রামের পাহাড়ে। সেই সেনাবাহিনীর সদস্যরা তাকে কত ভালোবাসলে সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে এনে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় জানাজা হয়েছে। সে পর্যন্ত সকল পত্রপত্রিকায়, মিডিয়ায় বিশ্বব্যাপী লিখেছে যে কোনো মুসলমান রাষ্ট্রনায়কের এত বড় জানাজা ইতিপূর্বে, এবং আমরা আজকে বলতে পারি এখন পর্যন্ত হয়নি। আর কি লাগবে যে
প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্ট হিসাবে কি পরিমাণ সফল, উনি যেটা কর্মসূচি দিয়েছেন, এদেশের অর্থনীতিতে আমাদের যে মৌলিক যে স্তম্ভগুলো জিয়াউর রহমান কিন্তু প্রতিষ্ঠা করে গেছেন। আজকে যে আমরা রেমিটেন্স পাই, কিন্তু সূচনা করেছিলেন জিয়াউর রহমান। আজকে আমরা যে গার্মেন্টস থেকে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি, এটারও শুরু করেছেন, সূচনা করেছেন জিয়াউর রহমান। এমনিভাবে বলতে গেলে অনেক কিছু, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমাদের জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ ইত্যাদি। আজকে এই কথাগুলো বললাম এই জন্য যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যাতে করে আরও যে ইতিহাস আছে এই ইতিহাসকে জেনে আমাদের মধ্যে আমরা যেন তাকে সেইভাবে ধারণ করে অগ্রসর হতে পারি। বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমরা দাবি করি, সবাই দাবি করে, যে একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এই আন্দোলনটা কিভাবে হয়েছে? এদেশে আন্দোলন হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক বছর আন্দোলন হয়েছে। কয়েকদিনের ঘটনায় আইয়ুব ওয়াজ আউস্টেড, আইয়ুব খানের পতন হয়েছিল। এদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্র, শহীদ জিয়াউর রহমান যেই গণতন্ত্র দিয়ে গেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ তা হত্যা করে আবার একনায়কত্ব সৃষ্টি করেছিল। 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসহীনভাবে ছাত্র জনতার আন্দোলনে অবশেষে কিন্তু কয়েকদিনের মধ্যেই এই এরশাদের পতন হয়েছে। এখানে আমানুর রহমান সেই সময়ের একজন বিভাগের নেতা, তারা না যে শুধু আমরা করেছি, তারা কিন্তু সেই সময় স্বীকার করেছে আন্দোলনের ফসল হিসাবে তারা ইরশাদের পতন ঘটিয়েছে। 24শে জুলাই, আগস্ট 5 তারিখে এটা অনেকে মনে করতে চান যে আগস্টে একটি আন্দোলনের মাধ্যমেই নাকি শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার এবং ফ্যাসিস্টকে উৎখাত করা গেছে। এটা সঠিক নয়। আমরা কত বছর যাবৎ এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এই দেশে আন্দোলন করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যারা শেখ হাসিনার দ্বারা নির্যাতিত নয়? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। নাই যারা মামলায় ছিলাম না, আমরা জেল খাটি নাই, আমরা নির্যাতিত হই নাই। স্থায়ী কমিটির সাথে সদস্য থেকে শুরু করে পর্যন্ত 14 বছর থেকে 16 বছর আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে যদি কেউ বলতে চায় যে 24শে আগস্টেই শুধুমাত্র এত বড় একটা স্বৈরাচারের পতন হয়েছে, এবারে আসলে সঠিকভাবে মূল্যায়ন করুন। তাছাড়া আমরা দাবি করতে চাই, এই জুলাই আগস্ট মাসেও আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের পর্যন্ত কত হাজার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জুলাই আগস্ট মাসে আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জেল খেটেছে, আহত হয়েছে। অতএব আমরা বলতে চাই, যেটা দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফলাফল আজকের সরকার। আমরা দাবি করেছি, সমর্থন করি, যে সরকারকে আমরা সমর্থন করি, যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন। তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। আমি স্মরণ করে দিতে চাই শুধু
এদেশের মানুষ কিন্তু প্রমাণ করেছে, যখন সুযোগ পেয়েছে তখন তারা ভোট দিয়ে তিনবার এদেশে সরকার পরিবর্তন করেছে। এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। 91-তে এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছিল। 96-তে এদেশের জনগণ কে ক্ষমতায় বসিয়েছিল। আবার 2001-এ এদেশের জনগণ, যেহেতু তারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বেগম খালেদা জিয়াকে আবার ক্ষমতায় বসিয়েছিল। তারপরে দেশে 111, এরপরে শেখ হাসিনা। আপনার এত ইতিহাস আমরা বলতে চাই না, প্রমাণ করেছে জনগণ পারে। যে সরকার এদেশে ভোটের অধিকারকে হরণ করতে চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। এরশাদের বিরুদ্ধে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। তাই আমরা বলতে চাই এদেশের জনগণ পারে। অতএব আজকে আমরা সেই জনগণের অংশ হিসাবে এই পাড়ার লড়াইয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আলোচনার শেষ পর্যায়ে প্রায়